আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। আশা করছি সবাই ভালো আছেন। কেউ যদি আমার কথা শুনে থাকেন, কেউ যদি আমার কথা বুঝে থাকেন, কেউ একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আলোচনা সংক্ষিপ্ত করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ করে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করলাম। যেহেতু ওনাকে নিয়ে বেশ কিছু কথা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। বিশেষ করে ওনার এই যে অনলাইন যে প্রোগ্রামটা করলেন, অনলাইন প্রোগ্রামটা করার পরে আমার মনে হয় যে আপনাদের ভেতর থেকে এখনো ধোঁয়া সেটা কাটেনি। আমি প্রায় ১ বছর আগে বলেছিলাম যে শেখ হাসিনার বাম পাশটা প্যারালাইজড হয়ে গেছে। উনি আসলে কথা বলতে পারেন না। এবং সেই সাথে, সাথে উনি উম খুবই অসুস্থ। উনার যে বয়ানগুলো আসে, উনার যে কথাগুলো আসে সেগুলো আসলে এআই রিলেটেড, এআই ক্রিয়েটেড। আহ তারপরও যে ইয়েটা করলেন, উনার আসলে ভিডিও কলে আসার কথা ছিল। বিভিন্ন মিডিয়াকে উনি কভার করবেন এবং যারা আওয়ামী লীগের যারা আছে তারা চাঙ্গা হবেন। আম এই আশা করেই আসলে আওয়ামী লীগের কোটি কর্মী প্রায় সবাই এই আশায় ছিল যে আসলে শেখ হাসিনা তাদের সাথে কথা বলবেন। এমডি সাকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায় কিনা একটু কমেন্টে জানান তো। তো আসলে শেখ হাসিনা সবার মন ভেঙে দিয়েছেন সম্ভবত। আহ, সম্ভবত আওয়ামী লীগের যারা কর্মী আছেন ওনাদের আসলে এখন একটু মিথ্যে আশ্বাস নিয়ে তাদের আগামী দিনগুলো পার করতে হবে। আসলে শেখ হাসিনা নিয়ে আমাকে কিছু বলার নাই। শেখ হাসিনা উনি তো আসলে পালিয়ে গেছেন, কিংবা উনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এটাতে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে? যতটুকু ক্ষতি হয়েছিল শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মারার পরে বাংলাদেশের ১৫ই আগস্ট, যেটা আমাদের বাকশালী মুক্ত দিবস, এই দিনটাতে যে ক্ষতিটা হয়েছিল, ২০ বছর লেগেছিল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে। শেখ হাসিনা যখন পরিবার সহ পালিয়ে গেছে, আপনাদেরকে এই কথাটা বিশ্বাস করতে হবে যে আগামী ৫০ বছরে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। কারণ তখন যে প্রজন্মটা ছিল সেই প্রজন্মে এত অনলাইনের কিংবা এত জানাশোনা, এত পৃথিবীটা হাতের মুঠোই ছিল না। তখন তো মুঠোফোনও ব্যবহার করতো না কেউ। এখন যেহেতু অনলাইনের যুগ চলে এসেছে এবং মানুষ সবকিছুই জানে। আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি আসলে পুরো পৃথিবীর খবরই রাখতে পারবেন। তো এরকম একটা পরিস্থিতিতে এসে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আগামী ৫০ বছরে কামব্যাক করতে পারবে না। এটা আপনারা লিখে রাখতে পারেন। আর আপনারা অনেকেই আমাকে দেখলাম যে বেশ গভীরভাবে বিশ্বাস করেন। খুব গভীরভাবে বিশ্বাস করেন এবং আমি যে তথ্যগুলো দেই সেই তথ্যগুলো আ আ আপনারা মোটামুটি আমলে নেন। আর এটা নেওয়ারও একটা কারণ আছে। আমি আজ অবধি যতগুলো কথা বলেছি আপনাদেরকে শুধু একটা কথা বিশ্বাস করাতে চেয়েছি যে আমি যে কথাগুলোই বলি, যে তথ্যগুলো আপনাদেরকে দেই, এই কথাগুলোর পিছনে কোনো না কোনোভাবে বড় রকমের ইন্টেলিজেন্সি থাকে। এটা বিশ্বাস করা যায়। এখন যেহেতু শেখ হাসিনা দেশে ফিরবে না, আওয়ামী লীগ দেশে ফিরবে না, তাহলে আমাদের একটু করণীয় আছে। করণীয়গুলো আপনাদেরকে বলি। তার আগে আমি একটু নিজের অবস্থানটা পরিষ্কার করি। নিজের অবস্থানটা হলো, আমি বাংলাদেশের দালাল। অনেকেই আমাকে বিএনপির পক্ষে বলতে গিয়ে কিংবা তারেক জিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো কথা বলি নাই। যার কারণে অনেকে আমাকে বিএনপির দালাল বলেছেন। আপনাদেরকে আসলে সাধুবাদ জানাই। আপনারা বুঝতে পেরেছেন এইজন্য সাধুবাদ জানাই। কারণ হাদী ভাই বলেছিল যে, আমরা যদি কখনো বিএনপির সমালোচনা করি, তাহলে বিএনপির এক হাত ধরে রাখবো, অন্য হাতে সমালোচনা করব। এই মুহূর্তে আমার আজকে থেকে আরো ৪ মাস আগেই মনে হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার আগেই মনে হয়েছিল যে আসলে বিএনপির তারেক জিয়া রহমানকে আসলে এতিম করে দেওয়া উচিত হবে না। আ তারেক জিয়া রহমান তো এমনিতেই এতিম। বাবা, মা, ভাই সবাইকে তো হারিয়েছেন। সেই সাথে, সাথে আসলে আ পরিবারে উনারকে আসলে সাপোর্ট দেওয়ার মতো উনার ওয়াইফ ছাড়া আর কেউ নাই। যতটুকু আমার মনে হয়। আর আমাদের যতটুকু করণীয় আছে সেটা হলো, উনাকে কোনোভাবেই রাজনৈতিকভাবে এতিম করে দেওয়া যাবে না। উনার চারপাশে যারা আছে উনাদের অবস্থানটা এখনো অস্পষ্ট। খুবই অস্পষ্ট। আমার এমন কোনো দিন যায় না যে আমি বিভিন্ন মিডিয়াতে, টিভি টক শোতে ২-১ টা দাওয়াত পাই না। কিন্তু তারপরেও কেন যাই না? কারণ আমরা আসলে, বিশেষ করে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে চাই না। সরকার নিজের অবস্থান, জুলাই সম্পর্কে নিজের অবস্থানটা জুলাই মাসেই পরিষ্কার করে নাই। বিরোধী দল জুলাই সনদ নিয়ে কতটুকু আন্দোলন সংগ্রামে যাবে সেটা পরিষ্কার করে নাই।
আমরা যখন আমাদের কৌশলগত অবস্থান ভেদ করে কিংবা এটাকে ওভারটেক করে আমাদের অবস্থানটা, বিশেষ করে বিপ্লব যারা করেছেন, তারা যখন অবস্থান পরিবর্তন করবেন তখন বিপদ কিন্তু এসে যাবে। আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে আমরা আমি আপনাদেরকে নিয়ে আসলে আপনাদেরকে সাথে নিয়ে আসলে আগুনে ঝাঁপ দিতে চাই না। রাজনৈতিক দলগুলো যখন অবস্থান পরিষ্কার করবে না, তখন আমার মনে হয় যে আমাকে আপনাকে আমরা যতই যোগ্যতা রাখি, যত মেধাই রাখি সেটা খুব তাড়াতাড়ি প্রকাশ করা উচিত হবে না। আমরা একটু ধীরে চলবো, আমরা একটু সাবধানে চলবো। তবে আগামীর দিনগুলোতে বিপ্লবগুলো আসলে বুদ্ধিভিত্তিক হতে হবে। বুদ্ধিভিত্তিক বিপ্লব ছাড়া আসলে কোন রকম কোন বিপ্লব কিংবা পাগলামি করার সুযোগ এই মুহূর্তে নাই। কেন নাই সেটার আসলে একটু ব্যাখ্যা দিলেই বুঝতে পারবেন। আপনারা এখন যাদেরকে ক্ষমতায় দেখেন, এই ক্ষমতার ভিতর বড় একটা অংশ রয়ে গেছে ভারতীয় দালাল, আপনারা চিনেন না। আমিও চিনি না। আবার আন্দোলন করেছে, ২৪ আন্দোলন করেছে, এরকম অনেক পরিচিত মুখ আছে যারা শেষ পর্যন্ত আন্দোলনে এসেছিল এই কারণে যে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর থাকবে না। এখন আমাদেরকে আন্দোলনে গিয়ে সামনের সারিতে দাঁড়াতে হবে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসার রাস্তাটা আমাদের মাধ্যমে হয়। এরকম একটা কথা বললাম, এখানে আপনি এনসিপিকেও ধরে রাখতে পারেন যে এনসিপির ভেতর বেশ কয়েকজন ব্যক্তিত্ব আছেন যারা আন্দোলন থেকে উঠে এসেছেন, পরিচিত মুখ আমাদের, কিন্তু তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু মেনটেন করে, এখনো করে। এখন এই কথাগুলো বললে আপনারা সহজে নিতে চাইবেন না কিংবা বুঝতে চাইবেন না, যার কারণে এই কথাগুলো এখন বলি না। তবে আল্লাহ এই জমিনে শহীদদেরকে কবুল করেছেন, শহীদের রক্ত কবুল হয়েছে। আপনারা একটা জিনিস অবশ্যই, অবশ্যই সিওর থাকবেন যে আওয়ামী লীগের দালাল কারা আছে, ভারতীয় দালাল কারা আছে, যে দলের ভিতরেই থাকুক না কেন, রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, বিশাল বড় বিপ্লবী হোক, আল্লাহ চাইতো আগামী ৬ মাসের ভিতর, আগামী ৬ থেকে ৮ মাসের ভিতর সবার চেহারা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। যেমন ১৮ ওই যে আন্দোলনের সময় যারা ছিল তাদের চেহারাটা পরিষ্কার হয়ে গেছে না? এখন ওই যে নুরু ভাইয়ের তো একটা অবস্থান আপনারা দেখতেছেন, বিএনপিতে তার একটা অবস্থান তৈরি হয়েছে, রাশিদ ভাইয়ের একটা অবস্থান তৈরি হয়েছে। ওই রিলেটেড অনেকের একটু সময় লেগেছে। ১৮ থেকে ২৪ পর্যন্ত একটু সময় লেগেছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের আ আসলে কে মূলত দেশের জন্য কাজ করেছে, কে দেশের জন্য কাজ করে নাই। এইজন্য ২৪ এর এইটা বুঝতে গেলে আপনাকে মিনিমাম তো ২-৩ বছর সময় দিতে হবে, তাই না? এজন্য আপনাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার সাথে সাথেই আ আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে যারা এখন দেশপ্রেমিকের পোশাক পরে আছে, দেশপ্রেমিকের লেবাস পরে আসে, মুখোশ পরে আছে, অনতিবিলম্বে একদম ৬ থেকে ৮ মাসের ভেতরেই এদের চেহারাটা আসলে সামনে চলে আসবে। আপনারা বুঝতে পারবেন যে আসলে এরা মূলত দেশপ্রেমিক না। এরা মাথা বিক্রি করে ফেলে। কেজের দরে অনেকে বিক্রি হয়ে গেছে। শুনতে খারাপ শোনা যাবে। এজন্য আমাদেরকে একত্রিত হয়ে সামনের দিনগুলোতে শুধু দেখতে হবে যে কাদের মুখোশটা সামনে খুলে যাচ্ছে, তাদের থেকে একটু সাবধান থাকতে হবে। আর আ আওয়ামী লীগের ব্যাপারে এখন আমরা আ একদম স্ট্রেইট ফরওয়ার্ড কিছু কর্মসূচি নিতে পারি। সেটা হলো বিশেষ করে রাস্তাঘাটে যারা আসলে মত উৎপাদন করতেছে, রিক্শাওয়ালা থেকে শুরু করে এদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করতে পারি ১৫ই আগস্টের পর থেকেই। আম আর যারা বিশেষ করে সিনিয়র সাংবাদিকের মুখোশ পরে আছেন, ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্ট যারা আছে, আসলে আমরা এনাদেরকে বাড়ি থেকে তুলে এনে মারতে পারি। বাড়ি থেকে তুলে এনে পিটায়ে আইনের হাতে তুলে দিতে পারি। কিন্তু এখন করতেছি না কেন? এখন করলে কি হবে যে বিশেষ করে সরকার শক্তিশালীভাবে না দাঁড়ানোর আগ পর্যন্ত আসলে এগুলো করলে সরকারের নিজেদের ভিতর কিছু মানুষ আছে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, ৩য় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করবে। এইজন্য আমাদের শক্তি আছে বলেই আমরা আসলে তাদেরকে এই মুহূর্তে আঘাতে যাইতে চাচ্ছি না। আমরা ফিজিক্যালি আ আসলে তাদের সাথে সরাসরি লাগতে যাচ্ছি না। তবে মেধার যে যুদ্ধটা, বাকযুদ্ধটা এগুলো আসলে চলবে। আমাদের এর জন্যে আরো কিছুটা সময় নিতে হবে। আমরা জানি যে কোন জায়গায় কমিটি দেওয়া হয়েছে আওয়ামী লীগের, কোন জায়গায় কমিটি কাকে দেওয়া হয়েছে। আমাদের পিছনে যারা নজর রাখে তাদের পিছনেও আমরা ২-৪ জন ৫ জনকে লাগিয়ে দিছি। তারা কিন্তু জানে না। হ্যাঁ? এই যে যেমন পুলিশের ভিতর দেখেছেন যে আ ৫ই আগস্টকে অনেকে পুলিশের পোশাক পরে আছে। এখনো চাকরি-বাকরিতে বহাল আছে। তারা হঠাৎ করেই বলে ফেলতেছে যে পুলিশ হত্যার বিচার চাই। না, এটা তো বলা যায় পোশাকের আ একটা টান থাকেই। আমি তো দীর্ঘদিন পুলিশে ছিলাম। আমারও আসলে পোশাকের প্রতি একটা টান আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এই পোশাকের টান দেখাতে গিয়ে এখন তো আমি ১৪০০ মানুষের মৃত্যুর দায়ভার আমি নিতে পারব না।
আমি তো গুম, খুন, আয়না ঘর, বেনজির, ভাতের হোটেল হারুনের দায়ভারটা আমি নিতে পারব না। আমার অত বড় ক্ষমতা হয় নাই যে তাদের দায়ভারটা আমি নিয়ে নিতে পারব। এইজন্যে যারা চাকরি করতেছেন এদের একটা লিস্ট আছে। আওয়ামী লীগের সময় এবং আওয়ামী লীগের পক্ষে যারা মত উৎপাদন করতেছেন, আপনাদের বড় একটা লিস্ট তৈরি হইছে। ভয় দেখাচ্ছি না, ভয় পাওয়ার কিছু নাই। আপনার হয়তো চাকরি গেলে আপনি আরো ভালো কিছু করতে পারবেন, সেরকম সুযোগ হয়তো থাকতে পারে আপনার। কিন্তু পোশাক পরে এমন কিছু করেয়েন না, যেটা আসলে সরাসরি দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে যায়। আপনাদের জন্য একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখলাম। কারণ একটা সময় ছিল, আওয়ামী লীগের সময় ওই একটা কমেন্টস করার জন্য চাকরি চলে গেছে। এরকমেরও হইছে। সেই আইনটা কিন্তু এখনো আছে। সরকারি চাকরিজীবী আইন ২০১৮ টা একটু ভালো করে পড়ালেখা করলেই বুঝতে পারবেন। আর হয়তো চাকরি করলে চাকরি করেন, দালালি করলে দালালি করেন। তবে দালালি করার সময় পোশাকটা খুলে রাখেন। আপনাকে এই ডিপার্টমেন্টের দরকার নাই। আর ৩য় যে কথাগুলো আসলে বলতে চাই সেটা হলো, আমরা এখন মানুষের জন্যে বেশ কিছু কথা বলতে চাই। যেমন ১৫ তারিখের পর থেকেই আমার কাছে হাজারো রিকোয়েস্ট এসেছে যে, "ভাই, আ আপনি সড়ক পরিবহন আইন নিয়ে একটু সরব হন।" একজন ব্যক্তি আমাকে বলেইছে যে, "ভাই, আমার ২০ টার উপরে মামলা আছে। আমি একটা মোটরসাইকেল চালাই, ২০ টার উপর মামলা আছে। আমি জানিই না এখন কি করব।" এখন তো গাড়ি-বাড়ি বিক্রি করে, নিজের কিডনি বিক্রি করেও আসলে এটা আ এই জরিমানা দেওয়া সম্ভব না। এই ব্যাপারটাতে আমরা ১৫ তারিখের পর থেকে এই আইনটা বাতিল করার জন্যে আমরা রাস্তায় নামবো। এবং এই আইনটা বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আ রাজপথে এবং আ আদালতে, হাইকোর্টে সমানভাবে লড়াই চলবে। আমরা এই আইনটা বাতিল চাই। এই আইন আসলে আমাদেরকে কিছুই দিতে পারে নাই। বরং আমাদের মোটরযান আইনটাই ভালো ছিল। রাস্তায় কি হয়েছে? পুলিশের পকেটটা একটু ভারী হয়েছে। মান্থলির যে টাকাটা নেয় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবহন খাত থেকে, সেটা একটু বেড়েছে। সরকারকে আসলে তারা অল্প কিছু টাকা দিতে পেরেছে। সেটা মোটরযান আইন থাকতেও হয়তো ১০,০০০ কোটি টাকার মতো দিত সারা বছরে, এখন সেটাই আছে। এইজন্য কে এই আন্দোলনে শরিক হতে চান, কিংবা এই আন্দোলনে বিশেষ করে সড়কে কে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাকে একটু ইনবক্সে জানাবেন। আমরা আসলে ১৫ তারিখের পরে এই আইনটা বাতিলের জন্য আন্দোলনে যাচ্ছি। আর বিশেষ করে যারা একটু তৃপ্তির ঢেকুর তুলতেছে যে, আমরা আসলে আ শেখ হাসিনা ফিরবে, কিংবা নভেম্বরে, ডিসেম্বরে কি অনেকে বলে। আসলে এগুলো ওনারাও বলতে থাকুক। যারা এই ব্যাপারে উস্কানি দিচ্ছে, আমরা তাদেরকে আসলে একটু নোট ডাউন করে রাখতেছি। বিশেষ করে সুশীলতার আড়ালে যারা এই কথাগুলো বলতেছে, আমরা এগুলো নোট ডাউন করে রাখতেছি। আগামীর আন্দোলনগুলো আসলে আমরা সারা বাংলাদেশেই মার্চ করব। ১৫ তারিখের পর থেকেই সারা বাংলাদেশে আপনাদের সাথে আ বসার সুযোগ হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলব। আমরা জাস্টিসের জন্য মার্চ করব। বাংলাদেশে এমন কোন আইন থাকতে দিব না যে আইন অস্ত্রের মতো করে মানুষকে মারে। আসলে পুলিশের রাস্তায় দাঁড়ায়ে আপনার একজনের লাইসেন্স নাই, লাইসেন্স না থাকার কারণে ৳২০,০০০ ৳২২,০০০ জরিমানা করতেছে। সাথে আবার ৬ মাসের জেলের বিধান দেওয়া আছে। অথচ পুলিশ কখনোই কিন্তু বিচারক না। তার জন্য ২ জন সাক্ষী হাজির করতে পারতেছে না, কিংবা যে ব্যক্তিকে ভিকটিম করা হলো, আসামি করা হলো, সে আসলে আপিল করতে পারতেছে না। এগুলো আসলে কালো আইন। এই আইনগুলো থাকা উচিত না। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইনটা থাকা উচিত না। জেল গেটে আ বন্দির আদেশটা, জেল গেটে গ্রেপ্তারের এই যে আ নিয়মটা, এটা থাকা উচিত না। আমরা এই জাস্টিসের জন্য আসলে ১৫ তারিখের পর থেকে মার্চ করব। আমি আশা করতেছি যে আপনাদের কাছ থেকে ভালো একটা সাড়া পাবো। আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ধৈর্যের সাথে এই মুহূর্তে মোকাবেলা করতে হবে। কারণ আমরা আসলে যদি ৫ জনকে মারতে যাই, ৫ জনের ভিতরে ১ জনের জন্য আসলে নিরপরাধ কেউ না থাকে। আমরা আসলে তাদের বিরুদ্ধে লড়তে চাই যারা আসলে দেশদ্রোহিতা করতে চায়। আওয়ামী লীগের অনেকেই বুঝতে পেরেছে যে শেখ হাসিনার আসলে বয়স হয়েছে। শেখ হাসিনার এই মুহূর্তে যে অবস্থা, সে আর কখনো ফিরবে না। এবং পুতুলকে রেডি করে, তাকে প্রশিক্ষণ দিয়ে, তাকে রেডি করে ভারতের এখন যে অবস্থান, ভারতের এখন যে অবস্থান সারা বিশ্বে, আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে তারা আসলে এইভাবে আর সরাসরি হস্তক্ষেপ করে আমার মনে হয় না যে শেখ হাসিনাকে আর কামব্যাক করাতে পারবে। এটা আমার মনে হয়। আপনাদের অনেকের অনেক কিছু মনে হতে পারে। তবে আমার মনে হয় যে আওয়ামী লীগ আল্লাহর গজব পড়েছে এদের উপর। আল্লাহর গজবে এরা ধ্বংস হয়ে গেছে। এরা আর কখনোই ফিরতে পারবে না। যারা দালাল আছে, যারা এই মত উৎপাদন করতেছে, ২-১ টা মাস যাইতে দেন। শুধু তারেক জিয়া রহমান একটু পা শক্ত করে দাঁড়াক।
এরপরে প্রত্যেকটা শান্তির ছেলেকে ঘর থেকে ধরে এনে আইনের হাতে তুলে দেব। পুলিশ না ধরলেও আমরা ধরে নিব, সমস্যা নেই। সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর আমার যারা বক্তব্য সবসময় শোনেন, রাষ্ট্রপতির ব্যাপারে একটা কথা বলেছিলাম, আপনারা অনেকেই শুনেছেন। আমি বলেছিলাম যে আ বিশেষ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা ফাঁদ পেতেছেন বিএনপির জন্যে, ২ টো ফাঁদই খুব জটিল। একটা হলো জুলাই সনদের ফাঁদ। আসলে এটা একটা ফাঁদই বলব। কারণ জুলাই সনদের বাস্তবায়ন উনি করে যাইতে পারতেন, উনি নির্বাচন দিতে পারতেন। এনসিপির জন্য সেটা সম্ভব হয়ে ওঠে নাই। জামাত ইসলাম বারবারই আসলে চাচ্ছিল যে একটা গণভোট হয়ে যাক। স্থানীয় নির্বাচনেরটা হয়ে যাক। এনসিপি বিএনপির সাথে জোট করার জন্যে তারা আসলে এটা করতেই দিল না। তো এটা একটা বড় ফাঁদ হয়ে গেছে বিএনপির জন্য। বিএনপি আশা করব যে তারা এখন গণভোটের ব্যাপারটা দেখবেন। আর ২য় যে ব্যাপারটা সেটা আমি বলেছিলাম যে আগামী দিনে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকা লাগতে পারে। কারণ আ উনার সময়টাতেও আসলে খুব একটা যে বেশি ভালো করেছেন কিংবা খুব কিছু করেছেন সেজন্যও না। এখন বিএনপিকে নিজেকে বাঁচার জন্য হলেও আম আ নিজেকে বাঁচার জন্য হলেও আসলে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকা লাগতে পারে। যদি আ না করে সেক্ষেত্রে আসলে বিএনপিকে চরম একটা ঝুঁকিতে পড়তে হবে। বিএনপির জন্য রাষ্ট্রপতির এই ব্যাপারটা একটা অগ্নিপরীক্ষার মতো হয়ে গেছে। আমার মনে হয় যে বিএনপি এই জায়গায় ভুল করবে না। এবং আ সব দিক দিয়েই যতটুকু বুঝতে পারলাম তাতে আমার মনে হয় যে আ সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে যাচ্ছেন। কারণ আমাদের সংবিধান আছে না? পচা একটা সংবিধান আছে যেটা ৭২ এ আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ওটার আর্টিকেল ৭০ ৭০ এ বলা আছে যে আসলে সরকার দলীয় যারা এমপি থাকবেন তারা কোনোভাবেই সরকারের আ থেকে যাকে মনোনীত করা হবে তার বাইরে কেউ ভোট দিতে পারবে না। মানে এই যে একটা পচা জিনিস। মানে এরকম একটা আর্টিকেলও আমাদের সংবিধানে আছে। স্বাধীন দেশের একটা সংবিধানে এরকম একটা আর্টিকেল আছে যেখানে মানে সরকার যেটাকে নির্ধারণ করে দিবে তাতেই ভোট দিতে হবে। এর আপনি বাইরে ভোট দিলে সেটা আর কাউন্ট হবে না। মানে সংবিধান বাতিল চাই, শুধু বাতিল চাই। মানে এগুলো আসলে স্বাধীন দেশে এগুলো চলতে পারে না। একটা সভ্য দেশে কখনো এগুলো চলা উচিত না। সরকারের অগ্নিপরীক্ষায় আপাতত আমরা চাইবো যে জনাব তারেক জিয়া রহমান এই অগ্নিপরীক্ষাটায় উত্তীর্ণ হবেন। না হলে আমার মনে হয় যে সরকার আগামী যে বাজেটটা আছে বাজেট-টাজেট নিয়ে একবারে ধসে পড়বে। আবার অনেকে বিপ্লবের কথা বললে ভয় পায় নাকি আসলে গা চুলকায় এটা বুঝি না। বিরোধী দল যখন বিপ্লবের কথা বলে তখন দেখি যে টক শো গরম হয়ে যায়। বিপ্লব কি আর দৈনিক হয়? আসলে বিপ্লব দৈনিক করার দরকার হয় না। ওই পুলিশের যখন ২৪ আন্দোলনের পরে পুলিশের উপর বেশ অ্যাটাকটা হলো তখন দেখছিলাম যে পোলাপান রাস্তায় নেমে ওই শুধু সড়কের ইয়েগুলো করবে। আ যান চলাচল নিয়ন্ত্রণ করবে সেটা করতেই হিমশিম খেয়ে যাচ্ছিল। তার মানে বোঝা গেল যে আসলে পুলিশ ছাড়া এগুলো করা সম্ভব না। এটা পুলিশ লাগে। যার যে কাজ সেখানে লাগে। আর রাষ্ট্রপতির এই জায়গাটাতে আসলে যার যেখানে কাজ সেখানে লাগবে। বটতলার উকিল মির্জা ফখরুল হতে পারে, হতেই পারে। আপনারা ২-৩ জন রাষ্ট্রপতি বানায় দিলেও আমাদের আসলে কোনো সমস্যা নেই। সমস্যাটা আসলে এই মুহূর্তে এই পরীক্ষাটা আসলে বিএনপিকেই দিতে হবে। বিএনপি কিভাবে পরীক্ষা দিবে সেটা বিএনপির ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক আছে, ভালো লোক। রাজনীতিতে উনার দীর্ঘ পথ চলা আছে, যোগ্যতা আছে। উনি ভারত বাংলাদেশের যে সম্পর্কটা সেটা উনি মেইনটেইন করে অবশ্যই চলতে পারবেন। এজন্যে আ আমরা এই ব্যাপারটা নিয়ে শুধু তারেক জিয়া রহমানের সিদ্ধান্তের দিকে, বিএনপির সিদ্ধান্তের দিকে তাকিয়ে বসে থাকব। আর আগামী দিনগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো কেউ কথা বললেই তাকে বেয়াদব বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে আপনার গ্রামের যে আ ইমাম সাহেব আছে, আ ইমাম সাহেবকে আপনি নামাজ পড়াইতে দেখতেই বেশি অভ্যস্ত। এখন আপনি যদি ইমাম সাহেবকে ধরে যদি মনে করেন যে একে আ ইউনিয়ন চোরের সর্দার বানিয়ে দিব। ইউনিয়ন চোর অ্যাসোসিয়েশনের সর্দার বানিয়ে দিব। এটা কি ভালো দেখা যাবে? এটা ভালো দেখা যায় না। কারণ ইমামের কাজ হচ্ছে ইমামতি করা, চোরের কাজ হচ্ছে চুরি করা। ইমাম কেন চোরের সর্দার হতে যাবে? এখন আমরা সংসদে যাদেরকে পাঠিয়েছি এরাও ইমাম। এরা আসলে রাজনীতির ইমাম, এরা আসলে নেতা। আমরা এই ইমামদেরকে, এই নেতাদেরকে আসলে চোরের জায়গায় দেখলে ভালো লাগে না। চোরের সর্দারের জায়গায় এদেরকে ভালো লাগে না। তাই হয়তো কিছু কথা বলে ফেলি। এটাতে আসলে গায়ে জ্বালা ধরে যাওয়ার কিছু নাই।
চোরকে চোর বলাই উত্তম। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এবং এই বলাটা যখন বন্ধ হয়ে যাবে তখন চোরের উৎপাত এতটা বেড়ে যাবে যে আমাদের জীবন নিয়ে, সাধারণ মানুষের জীবন নিয়ে চলাটা খুব কষ্ট হয়ে যাবে। এজন্যে আগামী দিনগুলোতে কথা চলবে। যে যার মতো করে কথা বলবে। হ্যাঁ, দেখা যাবে কয়েকজন রাজনীতি শিষ্টাচার বহির্ভূত কথা বলতেছে, তার মানে তার উপর হাত স্বাধীনতা চালিয়ে দেওয়া যাবে না। এটা আমরা মানব না। এবং আগামী দিনগুলোতে আমরা কথাগুলো এমনভাবে বলে যাব, যেন সরাসরি চোরকে আমরা ডিটেক্ট করতে পারি। এরকম না যে অমুক তো চোর, অমুক গুন্ডা, অমুক বদমাইশ। না, আমরা প্রমাণ সহকারে, একদম প্রমাণ সহকারে সরকারের কাছে উপস্থাপন করব, তাতে সরকারের উপকার হবে। সরকার ফাইন্ড আউট করতে পারবে আসলে সরকারের ভিতরে থেকে সরকারকে কে সরাতে চায়, সরকারকে কে বিপদে ফেলতে চায়। এই যে আপনারা দেখেছেন যে ক্যাম্পাসগুলোতে যে ঝামেলাগুলো তৈরি হলো, কে করেছে? আপনাদের কি একবারও মনে হয়েছে যে তারেক যে আদেশ দিছে যে ঠিক আছে এই ক্যাম্পাস থেকে এনসিপি যারা আছে, শিবির যারা আছে তাদেরকে বের করে দেন। এখনই ক্যাম্পাস দখলে নিয়ে নেন, এইটা তারেক যে আদেশ দিতে পারবে কিংবা দিয়েছে তাই মনে হয়? এখন বিএনপি তো অনেক বড় দল। সেই সাথে ছাত্র দল, যুব দল অনেক বড় সংগঠন না? এখন এরা তো কারো না কারোর আদেশে চলে। এখন যদি তারেক জিয়া যদি আদেশ না দিয়ে থাকেন তাহলে আদেশটা কে দিয়েছে? এটা আপনাদেরকে বুঝতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে তারেক জিয়ার নিয়ন্ত্রণে ছাত্র দলের এক অংশ নাই। তারেক জিয়ার নিয়ন্ত্রণে আসলে বিএনপির বড় একটা অংশ নাই। আমরা সরকারকে আসলে শক্তিশালী করতে চাই। যারা সরকারের ভিতর আছে, অনেকেই আছে। সরকারের ভিতর আমরা দেখেছি ১৫ বছর দীর্ঘদিন জেল জরিমানা খেটেছে। তার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। বিএনপির ভিতরে এরকম অনেক নিবেদিত প্রাণ আছে। আমরা আসলে তাদেরকে সামনের সারিতে দেখতে চাই। এবং বিএনপিতে অনেকেই জেল খেটেছেন আকামের কারণে। দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আকাম-কুকাম করছে। তার কারণে জেল খাটছে। এখন সে এসে মনে করতেছে যে আমি বড় বিএনপি হয়ে গেছি। জেল খাটছে না? যেন জেল খাটাটাই যেন আসলে একজন নেতা কিংবা কর্মীর জন্য সবথেকে বড় পরিচয় না হয়। বিএনপিতে এখনো কোটি কর্মী রয়ে গেছে, যারা আসলে কোনো পদ-পদবীতে নাই কিন্তু তারেক জিয়া রহমানকে ভালোবাসেন। আমরা এই কর্মীগুলোকে সামনে দেখতে চাই। আমরা সেই বিএনপিকে সামনে দেখতে চাই যে বিএনপিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমরা সেই বিএনপিকে দেখতে চাই যে বিএনপিটা ম্যাডাম খালেদা জিয়ার। আমরা সেই বিএনপিটাকে দেখতে চাই যে বিএনপি মাথা নত করে না। আপনাদের সাথে ১৫ তারিখের পর থেকে আমাদের নিয়মিত যোগাযোগ হবে এবং সড়ক পরিবহন আইনের এটা বাতিলের পক্ষে কে আছেন একটু মতামত জানাবেন। আমরা আসলে চাই না যে রাস্তায় মানুষকে এভাবে হয়রানি করা হোক, হাজার, হাজার টাকা জরিমানা করা হোক এবং সেটা নিয়ম বহির্ভূতভাবে। আইনের অনেক ব্যত্যয় আছে। এই ব্যাপার নিয়ে কথা বলব। বটতলার উকিল ভাই আপনার সাথেও যথেষ্ট কথা হবে আমাদের। আমরা আসলে কোর্টেও এটা নিয়ে এই আইনটা একবার বাতিল হয়েছিল। ১৮ পর থেকে ২২ সাল পর্যন্ত বাতিল ছিল। কে পক্ষে আছেন এই ব্যাপারটা আমাকে জানাবেন। আমরা রাজপথে নামতে যাচ্ছি ১৫ তারিখের পর থেকে ইনশাল্লাহ। রাজপথেই দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।